বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অর্থনীতিতে অনিশ্চয়তার অস্থিরতা বাড়িয়ে বিদায় নিল 2024 নতুন বছরের জন্য সীমাহীন চ্যালেঞ্জ রেখে। ফলে স্বস্তি স্বাচ্ছন্দ্যের বিচারে যে খুব একটা ভালো কাটবে 2025 তা নিয়ে অতটা আশাবাদী হতে পারছেন না উদ্যোক্তারা। যদিও প্রত্যাশা বাড়াচ্ছে নতুন সরকারের সংস্কারমুখী উদ্যোগ। ইকবাল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন। হাজারো প্রাণের আত্মাহুতি, সংগ্রাম, অস্থিরতা আর অনিয়ম লুটপাটের নজিরবিহীন সব দৃষ্টান্ত রেখে বিদায় নিচ্ছে আলোচিত 2024-এর শেষ সূর্য। তবু নতুন দিনের সম্ভাবনার গল্প রচনায় নিরন্তর খাটছেন হাজারো মানুষ, যাদের কাছে স্বপ্ন দেখার চেয়েও বড় বাস্তবতা পেছনের জঞ্জাল মারিয়ে 2025-এ আরও একটু ভালো থাকা। 2024 খুব একটা ভালো যায়নি স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. খালেদের। কারণ ব্যয় বেড়েছে উৎপাদনে, বিপরীতে সমানতালে দাম বাড়াননি ক্রেতারা। ফলে কঠিন হয়েছে বাড়তি শ্রম মজুরি ও গ্যাস বিদ্যুতের চড়া দাম সমন্বয় করে টিকে থাকা। তবু নতুন বছরে প্রত্যাশা, পুরনো খরা কাটিয়ে বিনিয়োগ কর্মসংস্থানের বিচারে ভালো যাবে নতুন বছরটি। আমরা 1 বছর আগে একটা বড় স্যালারি ইনক্রিজের মধ্যে দিয়ে গেলাম। ইউটিলিটি খরচ প্রতিনিয়ত বাড়ছে। আমাদের অর্ডার এবং আমাদের সব কিছু প্রোডাকশন এবং কোয়ালিটি সব কিছু মিলে আমাদের 2025 সাল আমরা ভালো করছি যে আমাদের একটা বেস্ট একটা বছর যাবে। এত সংকট আর সমস্যার উপর দাঁড়িয়ে নতুন বছরে স্বভাবতই থাকছে অসংখ্য চ্যালেঞ্জ। 2025-এর প্রতিটি সংখ্যার সাথে মিলিয়ে যেখানে অন্তত 4টি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশ্লেষকরা, তা হল 2024-এর চেয়ে অন্তত দ্বিগুণ করতে হবে বিনিয়োগ কর্মসংস্থান। এজন্য বছর জুড়েই রাজনৈতিক অস্থিরতা রাখতে হবে শূন্যে। ঝিমিয়ে পড়া প্রবৃদ্ধিকে চেষ্টা করতে হবে অন্তত 2 পয়েন্ট বাড়ানোর, একই সাথে মূল্যস্ফীতিও নামিয়ে আনতে হবে 5% ঘরে। আর এইসব সম্ভব না হলে কঠিন হবে অর্থনীতির পুনরুদ্ধার, যা আরও এক দফা বাড়িয়ে দিতে পারে সামাজিক অস্থিরতা। 25কে নিয়ে আমি তো অবশ্যই আশাবাদী। কারণ হলো আমার তো সুযোগ সৃষ্টি হয়েছে, পরিবর্তনের তো আমার পূর্বশর্তগুলো সৃষ্টি হয়েছে। এখন এই পূর্বশর্তগুলোকে আমি কতখানি কার্যকরভাবে ব্যবহার করতে পারবো এটা তো মানুষের উপরে নির্ভর করে, প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। এখানে একতরফাভাবে মানুষকে কষ্ট স্বীকার করার বার্তাটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ওটাও দেখাতে হবে যে কেন কষ্ট স্বীকার করতে হবে। অবশ্য নতুন বছরে বড় সুযোগ নিয়ে আসতে পারে অভ্যন্তরীণ সংস্কারের উদ্যোগ ও আন্তর্জাতিক বাণিজ্য। বিনিয়োগ কর্মসংস্থান সহ সার্বিক অর্থনীতির বিচারে 2024 যে খুব একটা স্বস্তিতে কাটেনি তা বলার অপেক্ষা রাখে না। এই জন্য পতিত সরকারের ভুল নীতিকৌশল যেমন দায়ী ছিল, তেমনি দায়ী ছিল আর্থিক খাতের দুরবস্থা সহ নানান বিশৃঙ্খলার। তাই এমন অবস্থা থেকে 2025 কতটা স্বস্তি নিয়ে আসবে সেটা বলা মুশকিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান সরকারের সংস্কারের যেই কৌশল এবং পদক্ষেপ তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হলে 2025 নিয়ে আসতে পারে অন্যরকম সাফল্য। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। ডিসেম্বরে উৎসব পালন করতে গিয়ে 36% মার্কিন নাগরিক ঋণ নিয়েছে। তারপরও থেমে নেই আয়োজন। গড়ে মার্কিনিরা খরচ করেছে প্রায় $1800। আর উদযাপনের অন্যতম উপাদান আতশবাজির বাজারে চলছে উন্মাদনা। এ বছরই যা ছাড়িয়েছে $3 বিলিয়নের ঘর। উৎসবের মাসে নানা আয়োজনে মেতে থাকে সারা বিশ্ব। সবচেয়ে বেশি অনুষ্ঠান থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে। থ্যাঙ্কসগিভিং, বড়দিন এবং নতুন বছরকে ঘিরে বড় অঙ্কের অর্থ খরচ করে তারা। ওয়ালেট হাবের হিসেবে গত বছরের তুলনায় এবছর কেনাকাটায় খরচ বেড়েছে সর্বোচ্চ 3.5%। মরশুম শেষে যা ছাড়িয়ে যাবে প্রায় $1 ট্রিলিয়ন। লেন্ডিং ট্রি জানায় বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মাঝেও 91% মার্কিনি কেনাকাটায় ব্যয় করেছে। পরামর্শক সংস্থা ডেলয়েটের পরিসংখ্যান বলছে বাজি পটকা, হোটেল রেস্টুরেন্টের খরচ মিলিয়ে এই মৌসুমে প্রত্যেক মার্কিনির গড় খরচ $1800। লেন্ডিং ট্রির পরিসংখ্যান বলছে চলতি বছর খরচের জন্য গড় ঋণ $1200, শতাংশের হিসেবে যা 36%।
দেশটির 500টি শহরের খরচের হিসাব বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে বেশি গড়ে $4,206 খরচ করেছে ম্যাসাচুসেটের নিউটনের অধিবাসীরা, সবচেয়ে কম ইন্ডিয়ানার ব্লুমিংটনে, যেখানের বাসিন্দারা প্রত্যেকে গড়ে খরচ করবে $419। আর বিশ্বজুড়ে উদযাপনের মূল উপাদান আতশবাজির বাজার ছাড়িয়েছে $3.25 বিলিয়নের ঘর। 4.5% গড় প্রবৃদ্ধিতে 2032 সালে যার বাজার দাঁড়াবে $3.5 বিলিয়ন। নুসরাত মৌমি, চ্যানেল 24। দর্শক, বছরের প্রথম দিনের বাজার দরের খবর জানবো। রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিব আল জাবেদ। রাকিব, বছরের প্রথম দিনে ক্রেতাদের জন্য কোনো সুখবর আছে কিনা, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমরা যদি গেল বছরের কথা ধরে যদি শুরু করি তাহলে আমরা দেখব একেবারে টালমাটাল কিন্তু বাজার ব্যবস্থাপনা ছিল। সরকার পরিবর্তন হয়েছে, তারপরে কিন্তু সাধারণ মানুষের যেই স্বস্তির জায়গা সেটা কিন্তু আসলে আক্ষেপে পরিণত হয়েছে, অর্থাৎ বাজারে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আমরা দেখিনি। বছরের শেষ দিনও কিন্তু আসলে সেই রেশটাই কিন্তু রয়ে গেছে। কয়েকটি পণ্য বাদে বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের হাতের নাগালে কিন্তু চলে এসছে। 40-50 টাকার মধ্যে কিন্তু অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে পেঁয়াজের সেঞ্চুরি হাঁকানো পেঁয়াজের দামটাও কিন্তু খানিকটা কমে এসছে। এই মুহূর্তে যে দেশি নতুন পেঁয়াজ সেগুলো কিন্তু 60 থেকে 65 টাকায় মহাখালী কাঁচা বাজারে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আলুতেও খানিকটা স্বস্তি এসছে, নতুন আলুগুলো আসলে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আসলে বাজারে খুব একটা স্বস্তির খবর কিন্তু এই মুহূর্তে নেই। নতুন বছর শুরু করলেও মানুষের কিন্তু পুরানো দিনের বাজারের দুঃসহ স্মৃতি কিন্তু তাদেরকে সামনের দিনগুলোতে বয়ে বেড়াতে হবে বলে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানকার যে সমস্ত ক্ষুদ্র বা খুচরা বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে বাজার ব্যবস্থাপনার যে বিশাল একটা ঘাটতি কিন্তু সেটা কিন্তু তাদেরকে ভোগাচ্ছে। বিশেষ করে মাছ, মুরগি কিংবা ডিম, এই বাজারগুলো এখনও কিন্তু অস্বস্তি রয়ে গেছে। তবে ডিমের ক্ষেত্রে খানিকটা স্বস্তি আমরা দেখতে পাচ্ছি। মহাখালী কাঁচা বাজারে 135 থেকে 40 টাকা কিন্তু আপনার প্রতি ডজন কিন্তু ডিম বিক্রি হচ্ছে, যেটাতে আসলে সাধারণ মানুষের যে আমিষের ঘাটতি বা চাহিদা সেটা কিন্তু আসলে অনেকটাই মিটে যাবে। আমরা দেখেছি আসলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বাজার ব্যবস্থাপনা নিয়ে অনেক ধরনের উদ্যোগ তারা নিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু সেটি আসলে সাধারণ মানুষের আনুকূল্যে কিন্তু এখনো পর্যন্ত তারা নিয়ে আসতে পারেননি, যার ফলে কিন্তু জনমনে একটা অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে ভরা মৌসুমে আমরা দেখেছি যে আসলে চাল কিংবা অন্যান্য যে সমস্ত নিত্যপণ্য যেগুলো রয়েছে সেগুলোর দামে কিন্তু খুব একটা স্বস্তি কিন্তু আসেনি। এই মুহূর্তে চালের বাজারে একটা অস্বস্তি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মিনিকেট সহ অন্য যে চালগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে অতিরিক্ত দাম দিয়ে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে। তাই নতুন বছরে তাদের একটাই প্রত্যাশা, আসলে যেই সরকার যারাই ক্ষমতায় থাকুক না কেন নিত্যপণ্যের বাজারটা যাতে মানুষের নাগালের মধ্যে চলে আসে। মাসুম। রাকিব, আপনাকে ধন্যবাদ। এবার ঢাকার বাইরের খবর জানতে চাই, চলে যাচ্ছি নীলফামারীতে সহকর্মী রায়হান সবুক্তিগিনের কাছে। রায়হান, নিত্যপণ্য দ্রব্যের দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধির মিছিল যেন শুরু হয়েছে। চিনি ছাড়া আসলে এমন কোনো নিত্যপণ্য আমি বাজারে ঘুরে ঘুরে দেখলাম যে চিনি ছাড়া এমন কোনো দ্রব্য নেই যেটার দাম বাড়েনি। চাল থেকে শুরু করে ডাল, মশলা, গরু দুধ সবকিছুর দাম বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী ডোমারে একটি চালের বাজারের দোকানে, চালের যে আড়ত রয়েছে সেখানে রয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে মোটা চালের দাম সেরকম করে বাড়েনি, কিন্তু মাঝারি এবং চিকন যে চাল তার প্রত্যেকটার দাম কিন্তু প্রতি প্রকারের দাম কিন্তু 1 থেকে 3 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এটার একটা প্রভাব পড়েছে মানুষের উপরে। দ্বিতীয়ত যদি আমি বলি, ডালের দাম, মুগ এবং মসুরির দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে প্রত্যেকটাতে। চিনির দাম অবশ্য কমে গিয়েছে, 120 থেকে 25 টাকা এখন বিক্রি হচ্ছে। এটা এক সপ্তাহ আগে প্রায় 135 থেকে 40 টাকা বিক্রি হচ্ছিল। এর পাশাপাশি তেলের কথা যদি বলি, সয়াবিন তেল সরকার নির্ধারিত 175 টাকা দরে বিক্রি হচ্ছে, তবে দোকানিরা বলছে যে বোতলজাত তেল 167 টাকা 68 টাকা তারা বিক্রি করছিল, এখন সেটা 175 টাকা দরে বিক্রি করছে। তেলের সরবরাহ অনেক কম এবং এই সুযোগে খোলা তেলের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। এটা 185 টাকা থেকে 175 টাকা থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ডালের কথা যদি আমি বলি, ডাল কিন্তু মুগের ডাল এবং মসুরির ডাল 140 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এই দামে বিক্রি হতে এটি বেড়েছে প্রায় 10 থেকে 12 টাকা। মশলার ক্ষেত্রে ছোট ছোট মশলার যে প্যাকেট সাধারণত বিক্রি হয়, সেই মশলার প্যাকেটের ক্ষেত্রে প্রতি প্যাকেট 5 টাকা করে বেড়েছে। এর পাশাপাশি সাবান জাতীয় যে সমস্ত কম দামি যে সমস্ত সাবান রয়েছে সেই সাবানগুলোর দাম কিন্তু 5 থেকে 7 টাকা করে বেড়েছে। এই ছিল হচ্ছে নীলফামারীর বাজার দর, নিত্যপণ্যের বাজার দর। রাব্বি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালী ও নীলফামারী থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বিজনেস 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।
দেখছেন বিজনেস 24। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাজস্ব আদায়ে খুব একটা সুবিধা করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে 42,238 কোটি টাকা কম বা লক্ষ্যমাত্রার চেয়ে 25% কম। আদায় হয়েছে 1,26,777 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 2.5% কম। নভেম্বর পর্যন্ত সংস্থার আদায়ের লক্ষ্য ছিল 1,69,015 কোটি টাকা। এর মধ্যে গেল নভেম্বরে আদায় হয়েছে 25,359 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 11,541 কোটি টাকা কম। জানা গেছে গেল 5 মাসে আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে 40,768 কোটি টাকা। 46,042 কোটি টাকা যোগ হয়েছে স্থানীয় পর্যায়ের মূসক থেকে, যেখানে আয়কর ও ভ্রমণ থেকে যোগ হয়েছে আরও 40,000 কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে 4,80,000 কোটি টাকা। 10 লাখ ছাড়িয়ে 2024-25 অর্থ বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, একই সময়ে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ছাড়িয়েছে 16 লাখ। জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তি করদাতারা সহজে ও দ্রুত রিটার্ন দাখিল করতে পারছেন। সেই সাথে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে করের টাকা। মিলছে রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর ও টিআইএন সনদও। গত 9 সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়। ডলারের দাম বাজারমুখী করল বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। বলা হয়, আগামী 5 জানুয়ারি থেকে লেনদেনের অনুমোদিত শাখাগুলো থেকে প্রতিদিন 2 বার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করতে হবে। $1 লাখ বেশি কেনাবেচার তথ্য বেলা 11:30টার মধ্যে, আর বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বৈদেশিক মুদ্রার কেনাবেচার তথ্য বিকেল 5:30টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বিজনেস 24-এ নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন।